প্রতি রাত্রে আমি ওই দিকে তাকিয়ে থাকি, জানি সে নির্দিষ্ট সময় আসবে, কিন্তু আমি অপেক্ষা করি প্রতিদিন। আমি জানি সে আমায় ছাড়বে না, কিন্তু কিন্তু শান্ত হ, শান্ত হ। তুই যে প্রচন্ড ভয় পেয়েছিস সেটা আমি বুঝতে পারছি। না না শিবেন্দু, তুমি বুঝতে পারছো না। প্রতি রাত্রে আমি ঘুমোলে দেখি একটা সিংহ তার ছাগলের মতো 5টা পা নিয়ে এক বিশাল চাকার সাহায্যে ঘুরে বেড়াচ্ছে আমার ঘরে। সাহিত্যের অলিতে গলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হলো ক্রনিটেল। হাই, আমি অনুমিতা। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন শিবেন বক্সী অ্যাডভেঞ্চার সিরিজের প্রথম গল্প, আবির অধিকারীর লেখা সিংহচক্রের নাগপাশে। শুরু হচ্ছে আজকের গল্প। যারা অনিমেষকে চেনেন তারা যে আড়ালে তাকে ভিতুরাম বলে সম্বোধন করেন এটা অনিমেষের ভালোই জানা ছিল, কারণ ছোট থেকেই অনিমেষ সকল বস্তু প্রাণীতেই ভয় পেত। অন্ধকারে আচমকা চামচিকি উড়লে অনিমেষ তারস্বরে চিৎকার জুড়ত। কুকুর, বিড়াল, ছাগল, এমনকি সামান্য টিয়া পাখির কাছেও যেতে অত্যন্ত অস্বস্তি বোধ করত সে। তা বলে সে প্রাণী বিদ্বেষী নয়। অনিমেষের ক্ষেত্রে প্রাণীরা দূরে থাকলেই মঙ্গল। সে দূর থেকে পশু পাখিকে ভালোবেসে, আর কাছে গেলেই সে ভয়ের চাদর জড়িয়ে ফেলে। এই হেন অনিমেষ যে বন দপ্তরের উচ্চ পদে চাকরি পাবে তা দেখে বোধহয় বিশ্বব্রহ্মাণ্ডের চালক ও স্বয়ং ঈশ্বরও চমকে গিয়েছিলেন। যারা এতদিন অনিমেষকে ভীতু বলে ক্লান্ত হয়ে গিয়েছিলেন তারা নতুনভাবে খোরাকের এক বিষয় জোটালেন। কিন্তু গল্পের নায়ক অনিমেষ এসব বিষয়ে অচল। সে যে অনিচ্ছাকৃত পরীক্ষা দিয়ে প্রথম সুযোগ থাকতে থাকতেই চাকরিটা পেয়ে যাবে, সে অবিশ্বাস্য বিস্ময়ের ঘোর তার এখনো কাটেনি। যদিও এতক্ষণে পাড়া থেকে আত্মীয়দের বাড়ি মিষ্টি মুখে ভরিয়ে দেওয়ার এক ভীষ্ম প্রতিজ্ঞা অনিমেষের বাবা পরিতোষবাবু নিয়ে ফেলেছেন, আড়ালে আবডালে হাসি ঠাট্টা করলেও নির্লজ্জের মতো মিষ্টি নিতে কিন্তু কারো সম্মানে বাঁধছে না। পরিতোষবাবুও সেসব দিকে চোখ না বুলিয়ে পিতামহ ভীষ্মের ন্যায় মিষ্টি বিলিয়ে চলেছেন। এ কিছুর মাঝে নির্বিকার অনিমেষকে তার বন্ধু সুপ্রকাশ একদিন বলল, বেজার মুখ করে বসে আছিস কেন? চাকরি পেয়েছিস, কোথায় ফুর্তি করবি তা না, দুঃখী মনে ঘর বন্ধ করে দিন কাটাচ্ছে। কি হয়েছে বলতো? আর কি হবে, বরাত মন্দ হলে যা হয়। মাথা খারাপ নাকি? সরকারি চাকরি প্রথমবারেই তাক লাগিয়ে দিলি, সমস্যাটা কোথায়? জঙ্গলে। গলা শুকিয়ে উঠল অনিমেষে। তার মানে? সারা জীবন আমি পশু পাখির থেকে পালিয়ে বেরিয়েছি, কেউ না জানুক, তুই তো জানিস। আর আজ সেই পশু পাখির মাঝেই চাকরি করতে যাব। ও এই কথা। তবে অনি, তোর ওই কথাটা ভুল ভাই। বেজার মুখে অনিমেষ বলল, কোনটা? ওই যে কেউ না জানুক। বন্ধু বান্ধব তো ছাড়, তোর গোটা গোষ্ঠী জানে রে হতভাগা। বলেই ফ্যাচ ফ্যাচ করে হেসে উঠে বলল সে, ধুস উজবুক কোথাকার, আমি চললাম, যত সব। বলেই অনিমেষ বেরিয়ে পড়ল সুপ্রকাশের বাড়ি থেকে। বেলা 10টা বেজে গেছে। ময়ূরতলি স্টেশনে নেমে পরিতোষ সোম সঙ্গে পোঁটলা পুটলি নিয়ে অনিমেষ। স্টেশনের বাইরে এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে ওনারা এসে পৌঁছেছেন ময়ূরতলি ফরেস্ট বাংলোয়। ডাকাডাকি করার পর এক 30-32-এর যুবক বেরিয়ে এলো। হ্যাঁ বলুন কাকে স্যার? পরিতোষবাবু বললেন, হ্যাঁ নমস্কার, আমার নাম পরিতোষ সোম, আর ইনি অনিমেষ সোম, নতুন ফরেস্ট অফিসার, আজ থেকে পোস্টিং এখানে। হো আচ্ছা, আপনি অফিসার বাবু, আসুন স্যার আসুন, আমি বিছে স্যার। দিন
মালপত্রখানা আমায় দিন। অনিমেষ এবং পরিতোষবাবু বিশের সাথে বাংলোয় ঢুকল। এত বড় বাংলো যে অনিমেষের একার কর্তৃত্বে তা দেখে পরিতোষবাবু বড় তৃপ্ত হলেন। কিন্তু ময়ূরতলির ঘন জঙ্গলের মাঝে এত বড় বাংলোয় সে যে একা, এই ভেবে অনিমেষ আরও ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আচ্ছা বিশেবাবু, জঙ্গলে প্রচুর পশু পাখি আছে না? মানে ভয়ানক কিছু? না না বাবু, তেমন কিছু ভয়ঙ্কর নয়, তবে কি না কিন্তু কিন্তু আহ খোকা, তুই বড় বকিস। আরে ওকে বলতে দে। হ্যাঁ বলো তো বাবা। বললেন পরিতোষবাবু। না না স্যার, ভয়ের কিছু না, শুধু গন্ডার আর হাতিরাই একটু আদ্রু হল্লা বাঁধায়, হে আর কি। ও ও আর এমন কি, এই তোমাদের নতুন অফিসার একাই এক ঘুষিতে গন্ডারের বুড়ি ফাঁসিয়ে দেবে। চরম বিস্ময়ে বাবার দিকে তাকিয়ে রইল অনিমেষ। সুযোগ বুঝে চুপিসারে পরিতোষবাবু বললেন, কেটে গেছে 2 মাস। বন দপ্তরের কাজে এক প্রকার মনই লেগে গেছে অনিমেষের। যে অনিচ্ছা প্রথম প্রথম কাজ করত তা এতদিনে কেটে গেছে। মাঝে মাঝে বন্দুক হাতে জঙ্গলে টহল দেয়া, তাও গার্ড নিয়ে। আবার তা না হলে এক গাদা ফাইল নিয়ে বাংলোর অফিসে বসা। 2-1বার বিশেকে পাঠিয়ে বনমুরগি আনিয়েছে সে। চমৎকার রান্না করে বিশে। 4-5 বছরের তারতম্য থাকলেও অনিমেষ ও বিশে বন্ধুর মতোই একে অপরের সাথে ব্যবহার করত। একদিন বেলা 3টের সময় অনিমেষ বলল, এই যে বিশে, কই গেলে? আরে শোনো তো একবার। বলো গো, রাতের খাবারের জোগাড় করতেছি। আরে সে হবেক্ষণ, আমি ভাবছি একবার জঙ্গলের ওই বাম পাশ থেকে ঘুরে আসি, কি বলো? হঠাৎ এক ঝাঁক বিদ্যুৎ যেন হুড়মুড়িয়ে পড়ল ঘরের মধ্যে। থমথমে মুখে দাঁড়িয়ে থাকা বিশে আর একবার ভালো করে দেখলো অনিমেষকে। তারপর জোরে জোরে মাথা নেড়ে বলল, কখনো না, কখনো না, ওদিকে না, আর যেদিকে যাও যাও, বাম দিকে না বলে দিলাম কিন্তু। কি হয়েছে কি বলো তো? এমন করছো কেন? এতদিন তো জঙ্গলে যেখানে সেখানে যেতে চেয়েছি, কোনোদিন বাধা দাওনি। তাছাড়া আমার প্রাণী ভীতির কথা জেনে বরাবরই তুমি উৎসাহ দিয়েছো বারবার ওই জঙ্গলে যাওয়ার জন্য। কিন্তু আজ কি হলো বলো তো বিষয়? তোমায় না বলেছি তো, যখন না বললাম তারপরেও এখানে সেখানে যাওয়া কিন্তু ভালো নয় অনিদা। আরে সেটা কেন, খুলে বলবে তো তুমি, কি হয়েছে কি? উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো অনিমেষ। ময়ূরতুলের মানুষেরা ওইদিকে একবারের জন্যও যায় না। ভয়ে ভয়ে কথাগুলো কোনো মতে বলল বিশে। কি আছে কি ওখানে? জঙ্গলি পশু নাকি বিটকেল কোনো গ্যাং? চোখ বড় বড় করে বিশে বলল, জঙ্গলি জানোয়ার, দস্যু দল। তিনি তাদের থেকেও মারাত্মক, ভয়ানক। যত প্রকার বিভৎসতা আছে সব মিলিয়ে বললেও কম বলা হয় অনিদা। ভয় দেখিও না বিষে, খুলে বলো তো কি থাকে ওখানে? সিংহ চক্রের থান ওটা। গলা শুকিয়ে উঠল বিশের। সিংহ চক্র? সে আবার কি? কৌতূহলী প্রশ্নের জবাব জানতে চায় অনিমেষ। তিনি যে আহলে কি তা ঠিক জানি না আমরা, শুধু এইটুকু জানি তিনার মাথাটা সিংহের মতো, চারপাশে এক বিশাল চাকা, আর তেনার 5 খান পা। উফ উফ, কি ভয়ানক সে দৃশ্য! তুমি দেখলি একবার অনিদা? ওহ, আমার বড় ভয় করে অনিদা। এ আবার কোনো দেবতা নাকি বিষে? কি দেবতা? কাণ্ডগুলা তো
শয়তানের মতন। এইরকম শয়তানি কাজ কোনো দেবতার হয় গো অনিদা? কাঁদো কাঁদো গলায় চিৎকার করে ওঠে বিশে। অফিসার বাবু আসেন। বাইরে এক গার্ডের আওয়াজে তখনকার মতো আলোচনা বন্ধ হলো বটে, কিন্তু বিশে জানতো না এই জল কত দূর গড়াতে চলেছে। 5-5টা দিন যে কর্মব্যস্ততায় কেটে যাবে তা অনিমেষ ধরতেই পারেনি। সেদিন গার্ডের ডাকে বাইরে বেরিয়ে দেখে ময়ূরতলির মুখিয়া বিনয় দাস ঘেটু এসেছেন। ভদ্রলোক এসেছেন অনিমেষের সাথে কথা বলতে। অনিমেষ বেরিয়ে এসে বলল, নমস্কার, আপনি? ঘর ঘরে গলায় বিনয়বাবু বললেন, নমস্কার, আমি বিনয় দাস ঘেটু, ময়ূরতলির মুখিয়া। জঙ্গলে যাওয়ায় নাকি বাধা আছে, তাই কেন বলবেন কি? একটু আগে অবধিও এক অজানা বিষয় নিয়ে ঘোরেছিল সে। এই প্রশ্নের জবাবে তার সেই ঘোর কেটে গেল। সে আমতা আমতা করে বলে উঠল, দেখুন, মানে ওই হাতিগুলো আর কি বড্ড চঞ্চল হয়ে উঠেছে, আর বড্ড দাপাদাপিও শুরু করেছে। তাই যাতে সাধারণ মানুষের কোনো বিপদ না ঘটে সেজন্যই জঙ্গলে যাওয়া মানা আর কি, আর অন্য কোনো ব্যাপার না। ও আচ্ছা, কিন্তু এটা কি চলবে ভাবে? কারণ আমি অল্প স্বল্প আয়ুর্বেদ চর্চা করি, সারা গ্রাম আমার ওপর তাকিয়ে থাকে। এখানে ডাক্তার মাঝে মধ্যে আসেন বটে, কিন্তু রোগ জ্বালা সর্বদা এসে হাজির হয়। তখন গ্রামের লোকের ভরসা আমি, আর আমার ভরসা এই ময়ূরতলির জঙ্গল। দেখুন, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আপনি একবার ভাবুন তো, এখন এই ক্ষিপ্ত পশুদের মাঝে সাধারণ মানুষকে তো আমি আর জানতে ছাড়তে পারি না। মানে যদি কিছু ক্ষতি। কথাগুলো শেষ করার আগেই হঠাৎ বন বিভাগের এক কর্মচারী ছুটতে ছুটতে এসে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। হাতির পালকে খুঁজে পাচ্ছি না স্যার। সারা জঙ্গলে খুঁজেছি, কোথাও নেই। এক নিমেষে অত বড় প্রাণীগুলো গায়েব হলো কি করে? কি হাতি উধাও? আরে কি সব বলছো পাগলের মতো? নেশা করে আছো নাকি দিলীপ? না স্যার, বিশ্বাস করুন। উদ্ভ্রান্তের মতো গলা শোনাচ্ছে দিলীপের। হঠাৎ কি মনে হতে অনিমেষ বলে উঠল, আচ্ছা, সর্বত্র দেখেছ? জঙ্গলের ওই বাম পাশটা দেখা হয়েছে কি? আরে কি হলো কি? চুপ কেন, বলো। হঠাৎ বাম দিকের কথা শুনে উপস্থিত সকলেই কেমন যেন চমকে উঠল। মুখের রং উড়ে গিয়ে দিলীপ শুকনো গলায় জড়ানোভাবে বলল, না স্যার, ওদিকে যাওয়া বারণ। ওটা সিংহচক্রের স্থান। চুপ করো। বাইরে বেরিয়ে আসা বিষের দিকে তাকিয়ে বলল, আমার দায়িত্বে থাকা প্রত্যেকটি পশুর বিষয়ে আমাকেই জবাবদিহি করতে হয়, আর এখানে ব্যাপার তো একপাল মত্ত হাতির। সব কটা গার্ডকে খবর দাও, আমরা এখনই ওই বাম পাশের দিকে যাব। ময়ূরতলির ফরেস্ট অফিসারের এ হেন রুদ্রমূর্তি কেউ কখনো দেখেনি, তাই বাধা দেওয়ার চেষ্টা করার কথা কারোর মাথাতেও এলো না। নিঃশব্দে সবাই নিজের কাজ শুরু করে দিল। বড় বড় গাছের শাখা প্রশাখার চক্রবুহ ভেদ করে সূর্যের আলো কদাচিৎ জঙ্গলের মধ্যে এই বাম পাশের মাটিতে এসে পড়ে। ময়ূরতলি জঙ্গলের বাম পাশের সীমানায় ঢুকতে সকলেরই পা কেমন যেন কাঁপছিল। বিনয় দাস ঘেটুও ছিলেন এই দলের মধ্যে। তিনি বারবার সাবধান করছিলেন সকলকে যে ওপাশে যাওয়াটা ঠিক হবে না, কিন্তু অনিমেষ আজ যেন কারোর কথাই শুনতে চাচ্ছে না। সে এক কথায় অবিচল, পা বাড়াতেই হবে সকলকে ওই দিকে। হঠাৎ কি করে যেন তীব্র বাতাসের স্রোত বয়ে গেল চোখের সামনে। কেউ যেন নিঃশব্দে বলে গেল, তীব্র সর্বনাশ অপেক্ষা করছে সামনে, যেও না, যেও না। আচমকা কেউ যেন বলে উঠল, স্যার, হাতিগুলোটা দেখতে পেয়েছি। উত্তরের দিকটা দিয়ে খবর এলো, আমি নিজে গিয়ে দেখে এসেছি স্যার। ওদিক পানে আর যাবেন না, চলে আসুন। উদ্যত পাটা পিছিয়ে নিল অনিমেষ।
প্রত্যেকেই স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ফেরার পথ ধরল। সকলের অলক্ষ্যে বিনয় দাস ঘেটু পেছনে ফিরলেন এবং যেন অনুভব করলেন গাঢ় জঙ্গলের ভেতর থেকে কার যেন হতাশার দীর্ঘশ্বাস শোনা গেল। সতর্ক চোখে সেই দিকে তাকিয়ে তাড়াতাড়ি ফেরার পথ ধরল। তারপর কেটে গেছে 5 দিন। হাতিগুলো নতুন পরিবেশ নির্ধারণ করতে, হেডকোয়ার্টারে রিপোর্ট পাঠাতে এবং নানা অফিসিয়াল কাজে জঙ্গলের সেই দিনের ঘটনা অনিমেষ ভুলেই গিয়েছিল। বিষের সাথে এই নিয়ে অনিমেষের আর কোনো বাক্যালাপ হয়নি। না করেছে বিষে, না করেছে অনিমেষ। সেদিন রাতে কষা খাসি রেঁধেছিল সে, জমিয়ে খেয়েছিল অনিমেষ, খুব তারিফও করেছিল সে। তারপর জীবনের প্রবাহিকা বয়ে চলেছে নির্দিষ্ট নিয়মে। কাজ, প্রতি রাতে শোবার আগে বই পড়া, এক প্রকার বাধা ধরা জীবনের সমুদ্রে নিজের ডিগি ভাসিয়ে ফেলেছে অনিমেষ সোম। কিন্তু নিশ্চিত যাত্রাপথে কেই বা ভেবেছিল যে এমন হিংস্র হাঙর ওত পেতে অপেক্ষা করছে এই নির্বিবাদী ছেলেটির জন্য। রোজ সকালে জঙ্গলে পাখির ডাকে ঘুম ভাঙত অনিমেষের। টানা 5 দিন কাজের পর সে ঘুম ভাঙতে কোনো পাখি সফল হলো না। শেষমেশ এক বিষম ধাক্কায় ধরপড় করে উঠে বসলো অনিমেষ। ঘুম চোখে আবজাভাবে অনিমেষ দেখল কে যেন একজন ভদ্রলোক তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ভালো করে চোখ রোগড়ে অনিমেষ উত্তেজনায় চিৎকার করে উঠল, শিবেন্দা! দরাজ গলায় বলে উঠলেন ভদ্রলোক। উঠে পড় ঘন্টু। আহা শিবেন্দা, এই ঘন্টু নামটা এখানে বলো না, ময়ূরতলিতে একটা আলাদা সম্মান আছে, বুঝলে কি না? বলেই অনিমেষ নিজের চোখ দুটো রগড়াতে লাগলো। চুপ কর আহাম্মক। 2 দিন আগে অবধি কুঁই কুঁই করতিস, আর আজ বড় অফিসার হয়ে গেছে। বাজা খায় গলায় চিৎকার করে উঠল ভদ্রলোক। হুড়মুড়িয়ে ছুটে ঘরে ঢুকলো বিষে আর দিলীপ। এই কি হয়েছে? আর আপনি কে? আপনাকে কি কিছু? দিলীপের উদ্যত কণ্ঠস্বর শোনা গেল। নমস্কার, আমার নাম শিবেন বক্সি। আমি আপনাদের অফিসার বাবুর মাস্তুতো দাদা। না, আমার থেকে তো আশা করছি অনিমেষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কিরে ঘন্টু, তাই তো? বলেই শিবেন বক্সি মিটিমিটি হাসতে লাগলো। সরি বক্সি স্যার, আমি বুঝতে পারিনি, মাফ করবেন। কাঁচু মাচু হয়ে বলল দিলীপ। আরে না, আপনি আপনার কাজ করেছেন, ইটস অল রাইট। আচ্ছা, ওসব থাক এখন। এই বিষে যাও তো, ভালো কিছু জল খাবার বানাও শিবেন্দার জন্য। শিবেন্দা, লুচি চলবে তো? বলল অনিমেষ। বিশ্বে রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলল, এহুনি দিচ্ছে অনিদা, সঙ্গে আলুর দমও হচ্ছে। ব্যাপারটা কি রে ঘন্টু, তোর এই অবস্থা কেন? বিশ্বে আর দিলীপের বেরিয়ে যাওয়ার পর শিবেন বলল অনিমেষকে, কই কিছু হয়নি তো? চাপা স্বরে বলল অনিমেষ। ফাজলামি করিস না, তোকে আমি আজ দেখছি না। সত্যি করে বলতো, তুই তো খুব ভোরে ওঠা ছেলে, এত বেলা অবধি ঘুমাচ্ছিলি কেন? শিবেন্দা, খেয়ে নাও, কথা আছে এখন না। তোমাকে ডাকার একটাই কারণ আছে দাদা, তোমার তীব্র সাহায্য দরকার। তোর কোনো ধারণা আছে তুই কি বলছিস? প্রচন্ড বিস্ময়ে প্রায় চেঁচিয়ে উঠল শিবেন। আমি বোধহয় পাগল হয়ে গেছি শিবেন্দা। প্রতি রাত্রে আমি ওই দিকে তাকিয়ে থাকি, জানি সে নির্দিষ্ট সময় আসবে, কিন্তু আমি অপেক্ষা করি প্রতিদিন। আমি জানি সে আমায় ছাড়বে না, কিন্তু শান্ত হ। তুই যে প্রচন্ড ভয় পেয়েছিস সেটা আমি বুঝতে পারছি। না শিবেন্দা, তুমি বুঝতে পারছো না। প্রতি রাত্রে আমি ঘুমোলে দেখি একটা সিংহ তার ছাগলের মতো 5টা পা নিয়ে এক বিশাল চাকার সাহায্যে ঘুরে বেড়াচ্ছে আমার ঘরে, আর বারবার কৈফিয়ত চাইছে। কেন গেছিলি ওখানে? মাথাটা আমার ধক ধক করে, যন্ত্রণায় ফেটে যায়। তার এই কথাগুলো শুনলে
রোজ সকালে তাকিয়ে দেখি আমার ঘর এলোমেলো, জিনিসপত্র ছড়িয়ে পড়েছে, আর বাধা দিয়ে বলে উঠল শিবেন, আর সারা ঘরময় এক বিশাল চাকার দাগ এদিক থেকে ওদিকে দগদগে ঘায়ের মতো ফুটে উঠেছে। এসব কি হচ্ছে বলো তো শিবেনদা? আমি জানি একমাত্র তুমিই পারবে আমায় বাঁচাতে। থাম থাম, ব্যাপারটা ভালো করে বুঝতে দে। প্রথম থেকে বলতো কি হয়েছে, কিছু লুকাবি না, শুরু কর। ঘটনার সূত্রপাত যেদিন আমি খবর পাই হাতিগুলো উধাও হয়েছে, সেদিন এই বিশেটা বারবার বারণ করছিল জঙ্গলের বাম পাশটা এড়িয়ে চলতে। কিন্তু সেদিন হঠাৎ খবর পাই জঙ্গলের হাতিগুলো কেমন করে যেন উধাও হয়ে গেছে। জানো, গ্রামের মুখিয়া ওই বিনয় দাস ঘেটুর সাথে সেদিন পরিচয় হয়। ভদ্রলোক কেমন জানি উদ্ভট, তিনিও তীব্র বারণ করলেন ওই বিষের মতোই। কিন্তু ঠিক তার দুদিন পরে আমি কাউকে কিছু না বলে যখন ওই বাম পাশে যাই, তখন দেখি ঘেটু মহাশয় কেমন যেন সতর্ক ভঙ্গিতে চারপাশে তাকাতে তাকাতে ওই বাম দিকে চলেছেন, মুখে চাদর জড়িয়ে। প্রথমটা তো ধরতেই পারিনি যে উনি সেই দিনকার সেই মানুষ। পিছু নিয়ে আমি ওই বাম পাশে যখন ঢুকি, তখন অনেকটা এগিয়ে চলেছি। হঠাৎ বিনয় বাবুকে আর দেখতে পাইনি, কারণ ওই পাশটা শিবেনদা এত অন্ধকার, যেন যেন নরকের মতো পরিবেশ। থমথমে গলায় বলে উঠল শিবেন। হ্যাঁ, কিন্তু তুমি বুঝলে কেমন করে? আশ্চর্য হয় অনিমেষ। এখন বাকিটা শেষ কর, পুরোটা আমায় জানতে হবে। কাটা কাটা স্বরে জবাব দিল শিবেন। হ্যাঁ, যা বলছিলাম, মনে হচ্ছিল ঠাম্মির কাছে শোনা সেই নরকের ভেতর আমি এসে গেছি। সম্মোহিতের মতো চলতে চলতে হঠাৎ এক জায়গায় থমকালাম। সেইখানে অন্ধকার যেন আরো গাঢ়। পকেট টর্চার ছিল, সুইচ টিপতেই প্রচন্ড ভয়ে দুপা পিছিয়ে এলাম। তাকিয়ে দেখি 5টা ছাগলের পা, চতুর্দিকে বিশাল এক চাকা, আর মাথাটা সিংহের মতো। তীব্র ভয়ে চোখ বুজে ফেলে অনিমেষ। ও আর কেউ নয়, নরকের দানব বুয়ের। শিবেনের কণ্ঠস্বরে চারপাশটা কেমন যেন কেঁপে উঠল। সন্ধে উত্তীর্ণ হতে খুব বেশি বাকি নেই। ময়ূরতলিতে অন্ধকার খুব তাড়াতাড়ি নামে। আজ সেই রকমই একটা দিন, কিন্তু আজকের দিনটা অন্যান্য দিনের তুলনায় আলাদা। আজ ময়ূরতলির আকাশ ঘোর কালো, মেঘগুলো ছেঁড়া তুলোর মতো উড়ে বেড়াচ্ছে। দুপুরে খাওয়ার সময় কেউ খেতে যায়নি। বিশেকে বলাই ছিল সে যেন বিরক্ত না করে। কঠিন মুখে একে অপরের দিকে তাকিয়েছিল দুই ভাই। অনিমেষ থেকে থেকে কাঁপছিল আর কেমন একটা ঘোলাটে চোখে চারিদিকে তাকাচ্ছিল। এইভাবেই অনেকটা সময় কেটে গেল। তখন অনিমেষ আর থাকতে না পেরে বলল, শিবেনদা, এখন কি করব? এই বুয়ের তো আমায় ছাড়বে না। তাহলে আমি যে মহা পাপ করেছি। কি করেছিস তুই? সেদিন টর্চের আলোয় ওই ভয়ঙ্কর মূর্তি দেখার পর প্রথমটায় আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর আমি ওই বিনয় দাস ঘেটুকে দেখতে পাই। তিনি দূর থেকে খিলখিল করে হাসছেন আর বলছেন, মরবি হতভাগা, সিংহ চক্রের হাত থেকে আজ অব্দি কেউ বাঁচতে পারেনি। আর তুই কি করবি রে শালা? গেলি তুই আজ। এতটা বলেই তিনি কেমন যেন একটা পৈশাচিক হাসি হাসতে লাগলেন। রাগে দুঃখে ঘেন্নায় ছুটে গিয়ে লাথি কষাই সামনের মাটিতে। হঠাৎ কেমন যেন পাল্টে যায় সবকিছু। বিনয় দাস ঘেটু হঠাৎ নিচের দিকে তাকিয়ে ভয়ে পেছন ফিরে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালেন। আমি ভয়ে ভয়ে নিচে তাকিয়ে দেখি কি একটা অজানা ছকে দাঁড়িয়ে আমি, আর লাথি মেরে আমি সেই ছক ভেঙে ফেলেছি।
তারপর সামনে ধীরে ধীরে মূর্তিটার দিকে তাকিয়ে দেখি জ্বলন্ত চোখে তাকিয়ে আছে আমার দিকে। প্রথমে কিন্তু সে দৃষ্টি আমি দেখিনি। হঠাৎ দেখি সেই চাকা গড়াতে শুরু করেছে। আমি ভয়ে কাঠ হয়ে কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থাকি। তারপর বুঝতে পারি না পালালে সেই সিংহচক্র আমায় পিষে মেরে ফেলবে। তারপর থেকে প্রতিটি রাত্রে আমায়ও যন্ত্রণা দেয়। রাতে জেগে আমি সেই যন্ত্রণা পাগলের মতো সহ্য করি আর বেলা অবধি ঘুমোই। বলেই অনিমেষ হাঁপাতে লাগলো। হঠাৎ ঝনঝন করে আওয়াজ হলো। শিবেন তড়িৎ গতিতে পেছনের দরজার দিকে ফিরে দেখলো কেউ একজন ঝট করে দরজার দিক থেকে সরে গেল। শিবেন দৌড়ে এসে জিজ্ঞেস করলো, কে ওখানে? এক বেটে মতো ভদ্রলোক বেরিয়ে এলেন আড়াল থেকে। অত্যন্ত বিনম্র ভঙ্গিতে বললেন তিনি, নমস্কার, আমি বিনয় দাস খেটু, ময়ূরতলির মুখিয়া। ওকে সরাও শিবেনদা, ওই পাজিটার জন্যই আজ আমার এই দশা। হাতের কাছে সকালের জলখাবারের পিতলের বাটিটা ছিল, তাই নিয়ে অনিমেষ বিনয়বাবুকে লক্ষ্য করে মারল। এক অব্যর্থ লক্ষ্যে তাগিয়ে লাগলো ওনার কপালে। ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে বিনয়বাবু জ্ঞান হারালেন। গভীর রাত, সম্ভবত 2টো কি 3টে। ময়ূরতলি ফরেস্ট বাংলোর ঘড়িতে ঢং ঢং করে ঘন্টা বাজল। নিস্তব্ধ গোটা বাংলোয় জনপ্রাণী বলতে কেউ জেগে নেই। ঘুমে যখন প্রায় গোটা ময়ূরতলি অসাড়, তখন বাংলোর দক্ষিণ দিকের ঘরে টিম টিম করে লাইটটা জ্বলছে। শিবেন বক্সী একরাশ গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে আছে। মাথাটা ধীরে ধীরে গরম হয়ে উঠছে তার। রাতের খাওয়ার টেবিলে সে যা দেখল তা মোটেই ভালো লক্ষণ নয়। অনিমেষ খাওয়ার টেবিলে আজ একটাও কথা বলেনি। বিষে বন মুরগি রেঁধেছিল। অনিমেষ ভাত নিল 4 বার। 2টো আস্ত বন মুরগি গোগ্রাসে ছিঁড়ে ছিঁড়ে খেল। বিষে অনিমেষকে কিছু বলতে যাচ্ছিল, সেই তাকে থামিয়েছে। নীরবে একদৃষ্টে তাকিয়েছিল শিবেন অনিমেষের দিকে। খাওয়া শেষে অনিমেষ কিছু না বলে নিজের ঘরে ঢুকে পড়ল। আর যাওয়ার সময় এমন একটা অদ্ভুত কাণ্ড করে বসলো যার কোনো অর্থ কিন্তু সাধারণ চোখে ধরা পড়ার কথা নয়, অথচ শিবেনের চোখে তা ফাঁকি দিতে পারেনি। ঘরে ঢুকে অনিমেষ দেওয়ালে টাঙানো একটা সিংহের মাথার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখল। তারপর সাষ্টাঙ্গে হয়ে তাকে প্রণাম করল। বিড়বিড় করে কি একটা বলতে লাগলো। তারপর নিজের বিছানায় শুয়ে পড়ল। উফ, মাথাটা অসহ্য গরম হয়ে উঠেছে। না, 2 মগ জল না ঢাললে স্বস্তি নেই, এই ভেবে শিবেন বাথরুমে ঢুকল। সবে ফোয়ারাটা চালু করেছে, হঠাৎ কান ফাটানো এক আর্তনাদ শুনতে পেল শিবেন। চমকে উঠে বাথরুমের জানলার কাঁচটা কিছু ফাঁক করে সে যা দেখল তাতে তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। গলাটা দিলীপের না? হ্যাঁ, তাই তো। কিন্তু এ কি? একজন পেছন থেকে দিলীপের ঘাড় কামড়ে ধরেছে। কাঁধের কাছটা কড়মড় করে চিবিয়ে খাচ্ছে। ঝড় করে রক্ত বয়ে চলেছে দিলীপের শরীর থেকে। দিলীপ না, সে আর বেঁচে নেই। বিস্ফারিত চোখে এই নারকীয় দৃশ্য দেখল শিবেন। একটাও শব্দ করল না। সে জানে যদি এক টুকরো আওয়াজও হয় ওই পিশাচের কানে যায় তাহলে হত্যা লীলার মাত্রা বাড়বে, আর দিলীপের পরে দ্বিতীয় শিকার হবে সে নিজে। চোখ থেকে জল গড়িয়ে পড়ল শিবেনের। ময়ূরতলিতে এসে প্রথম আলাপ দিলীপের সাথেই হয়েছিল তার। সকালে কত চনমনে দেখাচ্ছিল দিলীপকে, মধ্যরাতে আর ভাবতে পারল না শিবেন। কোন রকম মুখে জল ছাবড়ে এসে শুতে গেল। ঘুম তার আজ আসবে না, কিন্তু এমন অভিজ্ঞতা তো তার নতুন নয়। আগেও কতবার সে এমন বিপদে পড়েছে। বালিশে মাথা দিয়ে ওপরের দিকে তাকিয়ে চোখ বুঝল শিবেন। ছোটবেলার কথা মনে পড়েছে। তিনি যদি আজ থাকতেন নিশ্চয়ই কোনো না কোনো পথ বাতলে দিতেন। শিবেন ভাবতে লাগলেন তার কথা।
শেষ সময় কি বলেছিলেন তিনি? বেলু, সারা জীবন তোরা আমাকে ভীতু বলে ভেবেছিস হয়তো, কিন্তু জানবি তোদের এই ক্যাপ্টেন ভূতের মোকাবেলাও করেছে অনেকবার। সে তো তোরা জানিস, তন্ত্র দিয়ে না হোক জ্ঞানের মন্ত্র কিছু কম নয় রে। দীপু অনিলদের হারাসনি জানবি, বন্ধু মানেই আশার আলো। অন্ধকারে আলোই কাজে লাগে। আবারও চোখটা ভিজে গেল শিবেনের। না, ময়ূরতলিকে তাকেই এই অভিশাপের হাত থেকে বাঁচাতেই হবে। সোজা হয়ে বসল শিবেন। ঠিক করে নিল আগামীকাল থেকে তার করণীয় কাজগুলো কি কি। প্রথমেই তাকে জানতে হবে অনিমেষের ওই আধো স্বরে বলা কথাগুলোর মানে। রেকর্ডিং টেপটা কাল ঠিক সময় মতো ঠিক জায়গায় রাখতে হবে। কোথায় চলে গেলে গো? আমি যে একা হয়ে গেলাম গো। একবার বাবুটার কথা ভাবলে না গো, আমার কি সম্ভাবনা চলে গো। বৌদি সামলা নিজেকে। রাতের অন্ধকারে দিলীপের অবস্থা কে করলো সেটা আমাদের জানতেই হবে। বিশে, প্রদীপ, শক্তিবাবু, কোথায় আপনারা? এদিকে আসুন। দিলীপের অন্ত্যেষ্টিক্রিয়া যথাযথ ব্যবস্থা করুন। আমি শহর থেকে একটিবার আসছি। এই বলেই অনিমেষ জিপটা নিয়ে বেরিয়ে গেল। কান্নায় ভেঙে পড়েছে দিলীপের পরিবার। সকালে বিশেই দেখেছিল বডিটা, চিৎকার করে সেই জড়ো করেছিল সব বাইকে। একেবারে নীরব হয়েছিল শিবেন, একটা কথাও বলেনি। দিলীপের স্ত্রীর কাছে এসে বলল, নমস্কার, আমি শিবেন বক্সি। গতকাল সকালেই দিলীপের সাথে আমার পরিচয় হয়। আর আজ যে ওকে এ অবস্থায় দেখতে হবে তা ভাবতে পারিনি। আপনার কি মনে হয় এটা কোনো পশুর কাজ? না হলে আর কার হবে? বিরক্ত গলায় বলল বিশে। সবাই তার দিকে তাকিয়ে আছে দেখে নিজেকে সামলে নিয়ে বলল, না মানে এরকম ভাবে খুবলে তো আর কোনো মাংসে খেতে পারে না। কে জানে কোনো পশু জঙ্গল সুট হয়ে এসে পড়েছিল। কিন্তু তোমাদের অফিসার বাবু যে বললেন এটা কার কাজ তার ব্যাপারে তিনি খোঁজ নেবেন, তিনি নিশ্চয়ই জন্তু জানোয়ারের কাজ বলে মনে করছেন না। তাহলে? আরে উনি কতদিন আসেন এখানে? সেই জন্ম থেকে আমরা আসি। জঙ্গলে যাবতীয় রহস্য আমরা জানি বাবু। আপনাদের মতো শহুরে কথাবার্তা আমাদের লয়। বিশের এই স্বর সারা ময়ূরতলির কেউ কখনো শুনেছে বলে মনে হয়নি। শিবেন দিলীপের বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে আরো একবার ভদ্রমহিলাকে প্রতি নমস্কার করে ফিরে আসে বাংলো। এসে দেখে অনিমেষ তখনও ফেরেনি। তাই একটা ছোট্ট টেপ শিবেন সবার অলক্ষ্যে রেখে দেয় অনিমেষের ঘরে। তারপর নিঃশব্দে বেরিয়ে আসে ঘর থেকে। রাতে খাওয়ার টেবিলে আজ অনিমেষ সংযতভাবেই রইল। আগের দিনের মতো মোটেই কিছু করল না। খাওয়া শেষে দুজন যে যার নিজের ঘরে গেল। রাত তখনও খুব একটা গাঢ় হয়নি। শিবেন বিশের কাছে গিয়ে বলল, আচ্ছা বিশে, আমি একটু বাইরে থেকে হেঁটে আসছি। সারাটা দিন যা গেল, বাইরে থেকে একটু হাওয়া না খেলে অস্বস্তিটা কাটবে না। গেটটা ওটা খোলা থাকবে, ভাববেন না। বেশ ঠিক আছে তাহলে। বাইরে বেরিয়ে শিবেন ভালো করে বাংলোটা দেখল। ঘর থেকে বেরোনোর আগেই আদোনাই এলোহিম মন্ত্রে নিজের বন্ধনী তৈরি করেছিল। বুয়ের সলোমনি গটিক শাস্ত্রের অধীনে রয়েছে, তাই পবিত্র নাম উচ্চারণ করলে দানবীয় প্রভাব থেকে নিজেকে সুরক্ষা প্রদান করা যায়। তাই শিবেন বাইরে বেরোনোর আগে এই সুরক্ষা বন্ধনী তৈরি করতে বলেনি।
বাইরে এসে শিবেন মোবাইলটা বের করল, একটা নাম্বারে ডায়াল করে ফোনটা কানে ধরল। শিবেন উত্তেজিত হয়ে বলে উঠল, দীপু, বিলু বলছি রে। হ্যালো হ্যালো, তুই কোথায় আছিস বলতো? গত 6 মাসে এই নিয়ে 3 বার হলো তোর সাথে কথা বলছি। দীপু, আমি এখন ময়ূরতলিতে, অত কথা বলার সময় নেই। ঘন্টুর খুব বিপদ রে, বুয়েরের কু নজর ওর উপর পড়েছে। বুয়ের মানে? দ্য প্রেসিডেন্ট অফ দ্য হেল? হ্যাঁ রে। সে কি? কিন্তু কি করে? পরে বলবো, তুই এখন চট করে শোন। বুয়েরের প্রভাব কাটাতে আমাকে জঙ্গল যেতে হতে পারে। তুই কাল পরশুর দিকে বেরিয়ে পড়। আমি জানি না আমি ফিরব কিনা। ক্যাপ্টেন আমাদের একসাথে থাকতে বলেছিলেন, বাকিরা। কাম ডাউন বিলু, আমরা পৌঁছে যাব, তুই পারবি, ভাবিস না। দীপুর গলাটা কোঁকিয়ে উঠল। এদোনাই অ্যালয়েম। এবার শিবেন গ্রামের দিকে পা বাড়াল। এই মুহূর্তে একজনই মাত্র তাকে সাহায্য করতে পারে, সে আর কেউ নয়, ময়ূরতলির মুখিয়া আয়ুর্বেদ দক্ষ বিনয় দাস ঘেটু। আপনি বলছেন? অসুস্থ গলায় চেঁচিয়ে উঠলেন বিনয়বাবু। চুপ চুপ চুপ, এখন না। আপনার সাহায্য এখন আমার প্রচণ্ড দরকার বিনয়বাবু। সমস্ত জঙ্গলে নয়, বরং ওই বাম পাশেই গজায় বিশল্যকরণী। আপনি সেই গাছ বাঁচাতেই প্রতিষ্ঠা করেছিলেন ঔষধির দানব বুঁয়েরকে। হতচকিত হয়ে বিনয় দাস ঘেটু উঠে বসলেন। শিবেনের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, আপনি কি করে? খুব সহজ বিনয়বাবু। গ্রামে ঢুকে আমি প্রথম যে লোকটিকে দেখতে পাই তাকে আপনার কথা জিজ্ঞেস করি। সে খুবই উচ্ছ্বাসিত হয়ে বলে, মুখিয়া বাবু তো ভগবান লোক। আমার মেয়েটা রোল আউটও হয়েছিল, তিনি 2 দিনে সায়রা দেন। এছাড়া অমুখের অসুখ 3 দিনে, তমুখের অসুখ 1.5 দিনে সারিয়ে দিয়েছেন আপনি। এমনকি যেসব রোগে ডাক্তাররাও জবাব দিয়ে দিয়েছেন, সে শুধু আপনার জড়িবুটিতে মুহূর্তে ঠিক হয়ে গেছে। কি করে বোঝাবেন? বহু বছর আগে ময়ূরতলি জঙ্গলে আমি ঘুরে বেড়াতাম। জন্ম এখানেই স্যার, তাই জঙ্গলি প্রাণীরা সব বন্ধু হয়ে গেছে। কোনোদিন একটা মানুষও ওদের হাতে মরেনি। এরকমই একদিন জঙ্গলের বাম পাশটায় ঘুরতে ঘুরতে এক বিচিত্র গাছের দেখা পায়। গাছগাছালি নিয়ে আমার শখ সেই ছোট থেকে। বাবা আধুনিক মনস্ক ছিলেন, ব্রাহ্মণ না হয়েও শাস্ত্র পাঠ করাতেন। সেই জন্য সেইখানে আমি বিশল্যকরণীর নাম জানতে পারি। সেই গাছ চোখের সামনে দেখে হতবুদ্ধি হয়ে পড়ি। জানতাম এই গাছের সন্ধান যদি কুচক্রীরা জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাই একদিন আয়ুর্বেদ বই পড়তে পড়তে বুয়ের দানবের ব্যাপারটা জানতে পারি। তিনি প্রাকৃতিক চিকিৎসার দানব, তার অধীনে 50টি দল থাকে। তাই বিশল্যকরণী বাঁচাতে আমি বুয়ের মূর্তি করি আর সকলের অলক্ষ্যে ওই বাম পাশে রেখে আসি। তারপর ছড়িয়ে দিই যে ওটা সিংহ চক্রের থান। আমি জানি বিনয়বাবু, আপনি সরল মনেই এই কাজ করেছিলেন, কিন্তু আপনার জ্ঞানার্থে জানিয়ে রাখি, বুয়েরকে কে বা কারা জাগিয়ে তুলেছে, তাও ভালোর জন্য নয়, ক্ষতির জন্য। আপনি তৈরি থাকুন, যে কোনো মুহূর্তে আমাদের কাজ শুরু করতে হবে। কি বলছেন কি? আমি প্রস্তুত, না হলে অনর্থ ঘটে যাবে। রাতে বাড়ি ফিরে শিবেন যখন ওয়াশ বেসিনে মুখ ধুচ্ছিল, তখন আয়নার দিকে তাকাতেই চমকে উঠল সে। বিভৎস এক নারকীয় দানব পেছনে দাঁড়িয়ে,
জিভ থেকে তার লালা ঝরছে, চোখ দিয়ে অজস্র পোকা ঝরে ঝরে পড়ছে। সে বারবার লম্বা জিভটা তার সূচলো দাঁতে বোলাচ্ছে। শিবেন চট করে মাটিতে বসে পড়ল আর মনে মনে আদোনাই এলোহিম মন্ত্র পাঠ করতে লাগলো। ঠিক কিছুক্ষণ পর চোখ খুলে শিবেন দেখল কেউ নেই তার কাছে। জানলা দরজা ভালোভাবে বন্ধ করে শিবেন শুয়ে পড়ল। পরের দিন সকালে শিবেন অনিমেষের ঘরে গিয়ে দেখল কেউ নেই। চুপিসারে লুকোনো টেপটা বের করতেই দেখল সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। মুচকি হেসে ভাঙা টেপটা ডাস্টবিনে ফেলল শিবেন। জলখাবার খেয়ে সে অনিমেষকে বলল, কি ঘন্টু, রাতে ভালো ঘুম হয়েছিল তো? এই শুনে কটমট করে তাকালো অনিমেষ। না হওয়ার তো কিছু নেই শিবেনদা। তাহলে আজকে কি প্ল্যান? কৌতূহল স্বরে জানতে চাইল শিবেন। একটা কথা বলি, আজ তুমি বাইরে বেরিও না। দিলীপের কি হলো দেখলে তো? আমার একটু কাজ আছে রাতে, বিষে আর আমি বেরোবো। তুমি সাবধানে থেকো। এই শেষ কথাটা কেমন যেন হাড় হিম করা স্বরে বলল অনিমেষ। বেশ, তবে তাড়াতাড়ি ফিরিস কিন্তু। সন্ধে হতেই বিশেকে নিয়ে বেরিয়ে পড়ল অনিমেষ। ওরা বেরিয়ে যেতেই প্রদীপকে ডাকলো শিবেন। বলছি দাদা, বিনয় দাস ঘেঁটুকে একটু ডেকে দিতে পারবেন? বলবেন শিবেন বাবু ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ স্যার, এই যাচ্ছি। প্রদীপ বেরিয়ে যেতেই মোবাইলে টুং করে একটা নোটিফিকেশন এলো। পড়েই মনটা নেচে উঠল শিবেনের। বিনয়বাবু আধ ঘন্টার মধ্যেই চলে এলেন। শিবেন আবার প্রদীপকে বলল, আমার 4 জন বন্ধু একটু পরে আসবেন। তাদের একজনের নাম দীপু। ওরা এলে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। প্রদীপ বেরিয়ে গেল। এবার শিবেন বিনয়বাবুকে বলল, দেখুন মশাই, আপনাকে যেতে হবে সিংহচক্রের থানে। ধারালো তলোয়ার রাখা থাকতে পারে, সাবধানে। আমি যাব আপনার সাথে, শুধু এদিকে একটু কাজ আছে, সেটা মিটিয়ে। আপনি আগে এগোন, ভয় পাবেন না। বুয়ের মানুষের দুর্বলতাকে কাজে লাগায়, যে ভীতু সে যায়, বুঝলেন তো? কিন্তু ভয় পাবেন না, আপনি পারবেন মশাই। এখনো অনেক রোগ সারাতে হবে যে। এদিকে আসুন, এই নিন পবিত্র জল, হাতছাড়া করবেন না, এটাই আপনাকে বাঁচাবে। আর আমি না যাওয়া পর্যন্ত কিচ্ছু করবেন না। বিনয়বাবু বেরিয়ে গেলেন। এখন একা ঘরে শিবেন। কাল বাড়ি আসবার পথে মুদির দোকান থেকে যা যা কিনে এনেছিল তা বার করল। মোমবাতি জেলে একটা সুরক্ষা চক্র আঁকলো ঘরের মাঝ বরাবর। তার মাঝে আঁকলো পেন্টাগন ও সলোমনের সিল। চারিদিকে ছড়িয়ে দিল গন্ধক, রৌপ্য ও লবণ। সেই সুরক্ষা চক্রের মাঝে বসে শিবেন গাইতে লাগলো ক্যাথলিক চার্চের সেন্ট মাইকেলের প্রার্থনা। Defend us in battle. Be our protection against the wickedness and sneer of the devil. May God rebuke him. We humbly pray and do the... তারপর একাগ্র চিত্তে ভাবতে লাগলো 5টা ছাগলের পা যুক্ত বিশাল চাকা দিয়ে সিংহের মুখাবিশিষ্ট বুয়েরকে। এইভাবে ঘন্টা খানেক কাটলো। হঠাৎ শিবেন অনুভব করলো সামনে কেউ যেন এসেছে। সে চোখ খুলে অবাক হয়ে গেল। এ কি সত্যি নাকি কল্পনা? এই যে সাক্ষাৎ বুয়ের। গম্ভীর কণ্ঠে প্রশ্ন এলো, বলো, কি চাও তুমি? আমি জানি আপনি আর 5 জনের মতো কারোর ক্ষতি করেন না, তবে এই ময়ূরতলিতে কেন আপনি এই হত্যালীলা চালাচ্ছেন বুয়ের? আমি চালাচ্ছি না, হে ছোকরা। বুয়ের জ্ঞান দেয়, প্রাণ নেয় না, যতক্ষণ না কেউ ক্ষতির উদ্দেশ্যে আমায় বিরক্ত করে। কে করেছিল তা আমি জানি, কেন বলতে পারি না। পিশাচ সিদ্ধ হতে। কিন্তু যাও, পারো তো আটকাও, না হলে
নরকের পিশাচরা এই ময়ূরতলিকে নরকে পরিণত করবে। হঠাৎ এক প্রচন্ড ধাক্কায় জেগে উঠল শিবেন। রাজেশ ধাক্কা মারছে। ওঠ রে, সর্বনাশ হওয়ার আগে অন্তত ওঠ। হ্যাঁ, কি হয়েছে? ওসব ছাড়, সারা ময়ূরতলিতে কি জানি কি রোগ ছড়িয়ে পড়ছে। সন্ধে থেকে বনের পশুরা পাগল হয়ে গেছে, সারা জঙ্গল তোলপাড় করছে। শুনতে পাচ্ছিস না? তোরা সবে এলি? ভীষণ দেরি হয়ে গেছে দীপু, তোরা থাক এখানে, বাইরে যাবি না, আমি আসছি। পাগলের মতো ছুটতে ছুটতে একে ওকে জিজ্ঞেস করে শিবেন এসে পৌঁছলো জঙ্গলের বাম পাশে। এসে আচমকা থমকে দাঁড়ালো, দেখলো সারা আকাশ কালো হয়ে গেছে। ঝড় বইছে ক্রমাগত। বাঘ ও হাতির তীব্র গর্জনে কান পাতা দায় হয়ে উঠেছে। বুয়েরের মূর্তির সামনে উপুড় হয়ে শুয়ে আছে অনিমেষ, আর খাড়া হাতে উদ্যত ওকে বিষে না। হতবাক হয়ে দাঁড়িয়েছিল বিনয় দাস ঘেটু। হঠাৎ বিষের কণ্ঠস্বরে চেতনা ফিরে পেল সে। আমায় তোরা কুত্তার মতো খাটাইছিস হারামজাদা। দানব বিদ্যায় আমি দক্ষ। হারামজাদা, শুধু তোদের পায়ের ধুলা খেয়েছি রে হারামজাদা। আজকের এই সুযোগটার জন্য আমি কতদিন অপেক্ষা করছি। এইবার বইয়ের শান্ত হবে। তারপর আমি সমস্ত বন্য প্রাণীকে বশ করব। আর তুই মর হারামজাদা, তুই মর। মাটিতে পড়ে গিয়েছিল শিবেন। উঠে দৌড়ে গিয়ে কোমর থেকে ছোরাটা বের করে এক কোপে গেঁথে দিল বিষের বুকে। তারপর অনিমেষের শরীরটা কোল পাজা করে দৌড়তে লাগলো বাংলোর দিকে। পেছন আসতে লাগলো বিনয় দাস ঘেটুও। এক মরণ আর্তনাদ করে বিষে ততক্ষণে মাটি নিল। আর সিংহচক্রের মূর্তি ভেঙে খান হয়ে পড়ল এধারে ওধারে। কেটে গেছে আরো 2 দিন। সন্ধ্যার বৈঠকে চায়ের আসর বসেছে ফরেস্ট বাংলো। অনিমেষ অনেকটাই সুস্থ বোধ করছে এখন। পরিতোষবাবু এসেছেন। সবার মনে একই প্রশ্ন, শিবেন ব্যাপারটা ধরল কি করে? এই সমস্যার সমাধান শিবেন হাসতে হাসতে করে দিল। দেখুন, ঘন্টু আমায় ডাকে সিংহচক্রের ব্যাপারে জানতে। যে ছেলে সামান্য কুকুর বেড়ালকে ভয় পায়, সে কিনা কৌতূহলের বশে ওই অজানা জায়গায় যাবে যেখানে যেতে সবাই তাকে বাধা দিচ্ছে। তাই অনি প্রথম যখন ঘটনাটা শোনায়, তখনই বুঝে গেছিলাম ওকে কেউ বশ করেছে আর গালগপ্প দিচ্ছে। পুরোটাই মানসিক বিকার, আর প্রপার তান্ত্রিক বশীকরণ ছাড়া এই রকম দীর্ঘ সময়ের বশ সম্ভব নয়। এমন সময় বিশেকে দেখি ও আড়াল থেকে সব শুনছে। তখন একটা সন্দেহ হয় বটে, কিন্তু রাত্রে ভয়ানক দানবদের উৎপাত দেখে 2 4 করে ফেলি। ব্যাস, তারপর তো আপনারা সবটা জানেনই। আর অফিসার বাবু, ওই প্রণাম। বিনয়বাবু উত্তেজিত গলায় বললেন, সবটাই বিষের ক্রিয়াকলাপ। আর আপনি যে ওই দিন ওখানে যাননি, সেই কথাটা যাতে আমি না জানতে পারি, তাই প্রভাবের বশে ঘন্টু মানে অনিমেষ আপনাকে বাটি ছুঁড়ে মারে। কিন্তু বিলু, কালপিট যে বিষে, বুঝলি কেমন করে? ক্যাপ্টেন একটা কথা বলতো, মনে আছে তোদের? তন্ত্র না জানলেও জ্ঞানের মন্ত্র কিছু কম নয়। বিষের এই ঘোলাটে চোখ ঘর বন্ধ করে চুপচাপ বসে থাকা সন্দেহ জাগায়। সেদিন গ্রামে যাওয়ার পথে এক ব্যক্তি বলেছিল বিষের বাবা নাকি তন্ত্র সাধনা করতেন, ছেলেকেও শিখিয়েছিলেন। ব্যাস, হয়ে গেল। আর আমি খুব বেশি কৌতূহল দেখাচ্ছি বলে আমার উপর তো চোটে ছিলই, খুন করার চেষ্টাও করেছিল। যাক সব কথা, আজ থেকে ময়ূরতলিতে কোনো মানা বাধা নেই। মজা করো,
সমস্ত রোগ, পশুদের নিয়ন্ত্রণহীনতা বুঁয়ের নিয়ে চলে গেছে। এবার শান্তিতে থাকুন সব। ঘন্টু, আর চিন্তা নেই, এবার সামলা তোর রাজ্য। শুধু একটা জিনিস মনে রেখো, বন্যেরা বনেই সুন্দর। আচ্ছা, কিন্তু দুটো জিনিস শিবেন বাবু। আবার কি বিনয় বাবু? এরা কারা, আর আপনি এত সব জানলেন কি করে? এ প্রশ্নের উত্তরটা আমি বলছি। আমরা রজনীপাড়া বালক সংঘের পঞ্চপাণ্ডব। আর আমি একজন মাইথোলজিস্ট। সলোমিনের সিল, পেন্টাগন দিয়ে যে সুরক্ষা চক্র তৈরি করা যায়, এ আর না জানার কি আছে। ও আচ্ছা, কিন্তু দীপু বাবু বললেন বালক, আপনারা বালক? যারা জানে তারা জানে। এতক্ষণ আপনারা শুনছিলেন আবির অধিকারীর লেখা সিংহচক্রের নাগপাশে। এই রকম আরও গল্পের সম্ভার নিয়ে হাজির থাকবে আপনাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উড়তে চাইলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেল।